আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আজকে আমরা পড়াশোনা করব তোমাদের এসএসসির ৩য় নম্বর চ্যাপ্টার যেটা আছে পদার্থের গঠন, সেই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি বলে নিব যে আমরা চ্যাপ্টারটা খুব ডিপ থেকে পড়বো অ্যাডভান্স লেভেল পর্যন্ত, একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, ঠিক আছে? যাতে তোমাদের এই চ্যাপ্টারের পরবর্তী কনসেপ্টগুলো কোনোভাবেই মানে কঠিন লাগে না, একদম ইজি লাগে সব কিছু। তারপরের কথা হলো কি, এই যে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারে যতক্ষণ লাগে পড়াইতে, টোটাল চ্যাপ্টার শেষ করতে আমি ততক্ষণই টাইম নিব। কোনো স্পেসিফিক ধরা বাঁধা টাইম নেই হচ্ছে ভাই আধা ঘন্টার মধ্যে বা এতটা ক্লাসের মধ্যে শেষ করবো, ঠিক আছে? এবং আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, যাতে হচ্ছে কি তোমাদের নিজেদেরা পরবর্তী শ্রেণীতে যায় হচ্ছে নিজেদের প্রবলেম ফেস করতে না হয় আর কি। চলো শুরু করি। এই যে প্রথম চ্যাপ্টার যেটা আছে, এই চ্যাপ্টারটাদের প্রথম চ্যাপ্টার না, ৩য় নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারের প্রথম কনসেপ্টটা হলো কি মৌলিক পদার্থ, ঠিক আছে? আচ্ছা, মৌলিক পদার্থ কাকে বলে? তোমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছো, যেসব পদার্থকে বিশ্লেষণ করলে ওই টাইপের পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, ঠিক আছে? একই ধরনের পদার্থ পাওয়া যায় জাস্ট। সো আমি একটু বুঝাই বলি, দেখো। ধরো তোমার কাছে একটা কি আছে, এটা একটা কয়লার পার্ট আছে, এটা ধরো একটা কয়লা, ঠিক আছে? তুমি দেখতেছো এই কয়লার টুকরাটা কি দ্বারা গঠিত। তুমি যখন বিশ্লেষণ করতেছো দেখতেছো অনেকগুলা কার্বন পরমাণু, কার্বনের টুকরা, কার্বনের খণ্ড, কার্বনের কণা, কার্বন কণা একটার সাথে একটা এরকম যুক্ত হওয়ার মাধ্যমে এই কয়লার খণ্ডটা তৈরি করছে, ঠিক আছে? তাহলে এই কয়লার যেটা আছে কয়লার খণ্ড গঠনে জাস্ট কি পাওয়া যাইতেছে, জাস্ট অনলি কি পাওয়া যাচ্ছে ভাইয়া? অনলি তোমার কার্বন কণা পাওয়া যাচ্ছে, কার্বন কণা পাওয়া যায়। কার্বন কণা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, ঠিক আছে? তাহলে এই যে কয়লা যেটা আছে, কয়লার গঠনে তোমার অনলি কার্বনই দায়ী, বুঝছো তো? তাহলে এটাকে বলবো কি মৌলিক পদার্থ, যেটার গঠনে বা যেটার গঠন বিশ্লেষণ করলে জাস্ট একই টাইপের পদার্থ পাবা, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। এখানে কার্বনটাই মৌলিক পদার্থ বেসিক্যালি, বুঝছো? কার্বনটাই মৌলিক পদার্থ। সেই মৌলিক পদার্থর একটা বড় রূপ হচ্ছে কি, মৌলিক পদার্থ একটা গঠনে বড় একটা রূপ গঠন করছে, সেটা হচ্ছে তোমার এই কার্বন কণাগুলা হচ্ছে মৌলিক পদার্থ। সেগুলাই একটার সাথে একটা অ্যাটাচ হওয়ার মাধ্যমে বড় একটা ফর্ম গঠন করছে, বড় একটা খণ্ড গঠন করছে, যেটাই আমরা কয়লা নামে চিনি। কয়লা মানেই তো বেসিক্যালি কার্বন, ঠিক আছে? আচ্ছা, গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ মানে কি? সেম। যৌগিক পদার্থ মানে একাধিক টাইপের পদার্থ পাওয়া যায়, যেসব পদার্থ বিশ্লেষণ করলে। সো আমি এখান থেকে তোমার মানে জিনিসটা কপি করে নিয়ে আসি। আরে আমার কাছে একটা জাদুকরি কিবোর্ড আছে, বুঝছো? এইখান থেকে হচ্ছে কি তুমি মানে ইজিলি সব কিছু নিয়ে আসতে পারবা। শেষ। এবার এখানে আমরা হচ্ছে কি একই টাইপের জায়গায় লিখে দেবো একাধিক টাইপের পদার্থ, ঠিক আছে? লিখে দেবো কি একাধিক টাইপের পদার্থ পাওয়া যায়। একাধিক। ধরো তুমি কি নিলা এক গ্লাস, তুমি এক গ্লাস পানি নিলা। এই পানিটা তুমি দেখতেছো, পানিটা বেসিক্যালি কি দ্বারা গঠিত? তাহলে এখানে কি আছে ভাইয়া? এখানে তুমি নিলা হচ্ছে, আচ্ছা এই কালারটা দেখা যাবে না, এখানে আছে কি ভাইয়া? এখানে আছে পানি। তুমি দেখতেছো সেই পানিটা বেসিক্যালি কিভাবে গঠিত। তুমি দেখতেছো পানির গঠনটা হচ্ছে কি, একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, ওই অক্সিজেনের সাথে আবার একটা হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে পানির গঠনে কি পাওয়া যাচ্ছে? পানির গঠনে হাইড্রোজেন পাওয়া যাচ্ছে আর অক্সিজেন পাওয়া যাচ্ছে। হাইড্রোজেন এক টাইপের পদার্থ, এটা এক টাইপের পদার্থ। তাহলে এখানে কয় টাইপের পদার্থ পাওয়া যাচ্ছে? 2 টাইপের পদার্থ পাওয়া যাচ্ছে, বুঝা গেছে? তাহলে এই পানি যেটা আছে, পানিটা হচ্ছে কি ভাইয়া? পানিটা যৌগিক পদার্থ। সোজা বাংলায় যদি বলি, যে সকল পদার্থকে তুমি যদি বিশ্লেষণ করো একাধিক টাইপের কি পাওয়া যায়, এই যে উপাদান পাওয়া যায়, হাইড্রোজেন বা অক্সিজেন পাওয়া যাচ্ছে, তাদেরকে বলবো কি মৌলিক পদার্থ।
তাহলে দেখো এখানে হাইড্রোজেন এক টাইপের মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ। এরা পরস্পরের সাথে কম্বাইন্ড হয়ে পরস্পরের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে কি গঠন করছে, তোমার একটা যৌগিক পদার্থ গঠন করছে। তাহলে যৌগিক পদার্থ কীরকম? যৌগিক পদার্থ হচ্ছে একাধিক মৌলিক পদার্থের কম্বিনেশন, ঠিক আছে? তাহলে তুমি এটা লিখে রাখতে পারো যে যৌগিক পদার্থ হচ্ছে কি, যৌগিক পদার্থ হলো একাধিক মৌলিক পদার্থের কম্বিনেশন। বোঝা গেছে? আচ্ছা, এবার তোমার কয়েকটা ইনফো মনে রাখা লাগবে যেগুলো তোমার দরকার আছে, তোমার লেভেলে জানা দরকার। সেটা হচ্ছে কি, মোট মৌলিক পদার্থ হচ্ছে কতটা? মোট মৌলিক পদার্থ 118টা মৌলিক পদার্থ আছে। বুঝা গেছে? আচ্ছা, এরপর যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে কি, যেটা জানা লাগবে সেটা হচ্ছে কি, প্রকৃতিতে পাওয়া যায় যেসব মৌলিক পদার্থ তুমি প্রকৃতিতে পাওয়া যায় তাদেরকে বলা হয় 98টা, ঠিক আছে? আর ল্যাবে তৈরি করা হয় 10টা। সরি, কি বলি, 10টা বলতেছি, ল্যাবে তৈরি করা হয় 20টা, ঠিক আছে? এই যে ল্যাবে কিভাবে মৌল তৈরি করা হয়, এখন কেন তৈরি করা যাচ্ছে না, এগুলা নিয়ে হচ্ছে কি তোমাদের হাতে আমি মানে পরবর্তীতে আলাদা করে পড়ায় দিতে পারবো, বাট এটা জানার কোনো দরকার নেই। এটা পড়ানোর জন্য আসলে তোমাদের নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে কিছু একটা ধারণা থাকা লাগবে, যেটা তোমাদের লেভেলে না থাকা উচিত। কারণ এত বেশি জেনে তো লাভ নেই, যতটুকু হায়ার লেভেল পর্যন্ত যতটুকু জানা দরকার তোমার ততটুকু আমি জানাই দিব, ঠিক আছে? আচ্ছা, এবং মানবদেহে পাওয়া যায় কয়টা? 26টা, ঠিক আছে? আর যদি বলা হয় জীবদেহে পাওয়া যায় 92টা, ঠিক আছে? এই কয়েকটা ইনফো তোমার একটু মুখস্থ করা লাগবে, ঠিক আছে? সো দুনিয়াতে যোগের সংখ্যা, যদি এটা আসলে মানে হায়ার লেভেলের পড়াশোনা, তাও জেনে রাখো যে দুনিয়াতে টোটাল এখন পর্যন্ত আবিষ্কৃত যোগের সংখ্যা কত? যোগের সংখ্যা 90 লাখ, 90 লাখ, ঠিক আছে? টোটাল যোগের সংখ্যা ওইটা 90 লাখ, ঠিক আছে? এবার আসো, এবার তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি যে আমাদের জানা লাগবে অণু পরমাণু। তাহলে দেখো, অণু এবং পরমাণু জিনিসটা কি, খুবই মানে একদম বেসিক কনসেপ্ট থেকে পড়াই দিব। দুটোটা হচ্ছে কি জানো? পদার্থের ক্ষুদ্রতম রূপ। তাহলে এটাও ঠিক পদার্থের ক্ষুদ্রতম রূপ। আচ্ছা, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে পারে, ঠিক আছে? এটাও ঠিক সেম, রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে পারে। তাহলে এবার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো, এটা হচ্ছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে,
আর এটা হচ্ছে কি পারে না, প্রকৃতি মুক্ত অবস্থায় থাকতে পারে না। ঠিক আছে, অণু হচ্ছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে, আর পরমাণু হচ্ছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে না। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি তোমাদের যদি কি দেই, উদাহরণ দেই। আচ্ছা, আমি এখানে পেজ অ্যাড করা লাগবে আমার একটা, এখানে হচ্ছে আমার পেজ অ্যাড করা লাগবে। এটা হচ্ছে কি যে ইনসার্ট পেজ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, পাওয়া গেছে পেজ। ঠিক আছে, আসো। তো প্রকৃতিতে মুক্ত অবস্থা, আমি তোমাকে উদাহরণটা দেই। এটা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের সাথে তুমি কার্বন বিক্রিয়া করার মাধ্যমে কি পাইতেছো? কার্বন মনোক্সাইড পাইতেছো। তাহলে দেখো, এই অক্সিজেন যে বান্দাটা আছে, আবার দেখো কার্বন সাথে তুমি যখন অক্সিজেন এই O2 বিক্রিয়া করাইতেছো, তুমি কি পাইতেছো? কার্বন ডাইঅক্সাইড পাইতেছো। ঠিক আছে, তাহলে এই অণু এবং পরমাণু দুইটা ক্ষুদ্রতম রূপ, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে দেখো, এই অক্সিজেন পরমাণু অবস্থায়ও তোমার বিক্রিয়া করতে পারতেছে, অণু অবস্থায় কী করতে পারতেছে? বিক্রিয়া করতে পারতেছে। এটা অণু, এটা হচ্ছে অক্সিজেন অণু, আর এটা হচ্ছে পরমাণু। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, এই অক্সিজেনটা পরমাণু অবস্থায়ও বিক্রিয়া করতে পারতেছে, সক্রিয়ভাবে অংশ নিতে পারতেছে, আর অক্সিজেনটা অণু অবস্থায়ও সক্রিয়ভাবে অংশ নিতে পারতেছে। বোঝা গেছে? তাহলে আমার দ্বিতীয় নম্বর শর্ত ফুলফিল হইল। এবার যেটা নিয়ে আমার প্রবলেম, সেটা হচ্ছে কীভাবে মুক্ত অবস্থায় থাকা এবং মুক্ত অবস্থায় না থাকার জিনিসটা কি। তাহলে অক্সিজেনের আমি রূপ কয়টা পাইলাম? অক্সিজেনের রূপ কয়টা পাইলাম? রূপ অক্সিজেন এরকম অক্সিজেন দুনিয়াতে নাই, দুনিয়াতে কি নাই? দুনিয়াতে মুক্ত অবস্থায় নেই, মুক্ত অবস্থায় নাই। বুঝছো? এটা প্রকৃতিতে পাওয়া যাবে। প্রকৃতিতে আমরা যে সকল অক্সিজেন পাই, সবগুলো O2 আকারে পাই। একটা অক্সিজেনের সাথে এরকম বন্ধন গঠন করার মাধ্যমে O2 আকারে থাকে। বুঝছো? খালি অক্সিজেন, শুধুমাত্র একটা অক্সিজেন সিঙ্গেল থাকে না। বুঝে গেছে? কেন থাকে না সেটা আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাতে আমরা যাইলে পড়বো। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলি। এই যে প্রকৃতিতে এখানে দুইটা অক্সিজেনের রূপ দুইটা এখানে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে O, আর হচ্ছে O2। O যে আছে সে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। প্রকৃতিতে সব অক্সিজেন যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কি, একটা অক্সিজেনের সাথে একটা অক্সিজেন কি গঠন করার মাধ্যমে, বন্ধন গঠন করার মাধ্যমে তারা থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অক্সিজেনের অণু, আর এটা হচ্ছে একটা পরমাণু। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে অণুটা গঠন হইল, অক্সিজেন অণুটা গঠন হইল, সে অণুতে দুইটা অক্সিজেন পরমাণু না? এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু। বুঝা গেছে? তাহলে আমি একটা বলতে পারি, অণু হচ্ছে কি, অণু হচ্ছে বেসিক্যালি একাধিক পরমাণু, একাধিক পরমাণুর কম্বিনেশন। আবার অণু এরকম হতে পারে, অণুর আরেকটা জিনিস হতে পারে। অণু চাইলে যৌগিক পদার্থকে ইন্ডিকেট করতে পারে, যৌগিক পদার্থকে বোঝাতে পারে। যেমন আমি যে পানির অণু বললাম, এটা হচ্ছে পানির একটা অণু। এটাকে কখনোই তুমি পানির পরমাণু বলতে পারবা না, কারণ এটা কি, যৌগিক পদার্থের, এটা একটা যৌগিক পদার্থ না? আমরা একটু আগে পড়ে আসছি না, পানি হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে পানিটা অলওয়েজ কাকে বোঝাচ্ছে? এই H2টা অণুকেই বোঝাচ্ছে, পরমাণুকে বোঝাতে পারে না। কারণ কি, পানি হচ্ছে একটা যৌগিক পদার্থ। যৌগিক পদার্থের যদি এরকম তোমার জিনিস বোঝাই, এরকম সংক্ষিপ্ত রূপ বা বোঝাই, সেটা হচ্ছে অলওয়েজ অণু। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে পানির অণুটা গঠনের জন্য পরমাণু লাগছে কি? ওইটা হাইড্রোজেন এক টাইপের পরমাণু, দুইটা হাইড্রোজেন পরমাণু, এটা কি পরমাণু? অক্সিজেন পরমাণু। বুঝে গেছে? এবার এই যে তোমাকে কয়টা অণু বুঝাইলাম, এটা তোমার কাজে লাগবে। আমি তোমার বলি, এটা থেকে একবার ভার্সিটিতে প্রশ্ন আসছে। বুঝছো? এটা নিয়ে যেহেতু 6 নম্বর চ্যাপ্টারের সাথে লিঙ্কড ওয়েতে প্রশ্নটা আসছে, তখন আমি তোমাকে জিনিসটা ধরাই দিব।
বোঝা গেছে কেন পড়াইলাম? বাট রিমাইন্ড ইট, এটা তোমার কাজে লাগবে। ঠিক আছে, এরপর হচ্ছে দুইটা কনসেপ্ট আছে জাস্ট মানে দরকার, সেটা হচ্ছে কি সংকেত, একটা হচ্ছে প্রতীক। সংকেত, আচ্ছা সংকেত জানার আগে তোমাদের প্রতীক জিনিসটা জানা লাগবে। প্রতীক, আচ্ছা আমি যে এতক্ষণ ধরে অক্সিজেন OXY অক্সিজেন না লিখে শুধুমাত্র অক্সিজেন এরকম লিখতেছিলাম, ঠিক আছে, এটা কেন লিখতেছিলাম? আমি তো চাইলে উপর অক্সিজেন লিখতে পারতেছি, শুধুমাত্র ও কেন লিখলাম? আসলে তুমি যখন বড় বড় বিক্রিয়া করবা বা বড় বড় কাজ কারবার করবা, তখন হচ্ছে কি এরকম A to Z শুরু সবগুলা ধরে ধরে পড়া নাম লেখা পসিবল হয় না। আমাদের সুবিধার্থে আমরা করি কি, এই যে নামে সংক্ষিপ্ত রূপ ইউজ করি, তাহলে প্রতীকটা কি বেসিক্যালি সংক্ষিপ্ত রূপ। বোঝা গেছে? তাহলে অক্সিজেন আমরা এভাবেও লিখতে পারতেছি, অক্সিজেন এভাবেও লিখতে পারতেছি। আচ্ছা অক্সিজেনের সংক্ষিপ্ত রূপ এরকম কেন ইউজ করি না, অক্সি কেন লিখি না, আমরা কেন ও লিখি শুধুমাত্র? বুঝে নাই? অক্সিজেন বোঝাইতে আমরা শুধুমাত্র ও লিখি, ও দিয়ে অক্সিজেন বোঝাই না। আমরা অক্সি কেন লিখি না? কারণ এই যে সংক্ষিপ্ত রূপ হবে, সংক্ষিপ্ত রূপ অলওয়েজ ইংলিশ বা ল্যাটিন নাম থেকে আমরা নিব। তাহলে সংক্ষিপ্ত রূপ কোন ভাষা থেকে হতে হবে? ইংলিশ অর ল্যাটিন। ঠিক আছে, ইংলিশ অর ল্যাটিন ওয়ার্ড ভাষা থেকে আমাকে সংক্ষিপ্ত রূপটা নিতে হবে। বোঝা গেছে? আচ্ছা এখন ধরো আমি তোমাকে যদি বলি যে ধরো কার্বন, ক্লোরিন, দাঁড়াও 1 মিনিট, আমি একটু তোমাদের বইয়ের একটা ছক আছে, ছকটাও একেবারে লিখে দেওয়ার প্ল্যান করতেছি। তো যাই হোক আসো, CHLORINE, ক্লোরিন, ক্যালসিয়াম, কোবাল্ট। এখন দেখো আমি সবগুলোর সংক্ষিপ্ত নাম যদি নেই, তাহলে এটা সংক্ষিপ্ত নাম সি নিলাম, এটার সংক্ষিপ্ত নাম সি নিলাম, এটার সংক্ষিপ্ত নাম সি নিলাম, এটার সংক্ষিপ্ত নাম সি নিলাম, সবগুলো জাস্ট সি। তাহলে আমার সির মধ্যে দিয়ে আমি একটা পরমাণুকে বুঝাইতে পারতেছি না। আর এখন অনেকগুলা মৌল হয়ে গেছে, মৌলিক পদার্থ হয়ে গেছে, যাদের নাম শুরুতে সি দ্বারা গঠিত। বুঝা গেছে? তখন আমি প্রথম যেটা থাকবে, প্রথমটাকে জাস্ট সি দ্বারা বোঝাবো, পরবর্তীগুলোতে আমরা দুইটা ওয়ার্ডে যাব, পরবর্তী ওয়ার্ড পর্যন্ত যাব, CH, CA, CO, CH। তাহলে দেখো আবার একটা ঝামেলায় পড়ে গেছি। এগুলো সবগুলোর ক্ষেত্রে CA, ঠিক আছে, ইউনিক থাকতেছে না, ইউনিক থাকতেছে। কিন্তু ঝামেলা পড়ে গেছি CH নিয়ে। দেখো আচ্ছা CA আর CA তো মিলে গেল, এই দুইটা নিয়ে দেখো আমরা ঝামেলায় পড়ে গেছি। তো এটা সুবিধার জন্য আমরা নিছি কি এইচ বাদ দিয়ে পরবর্তী ওয়ার্ড নিছি। তো যার জন্য ক্লোরিনকে Cl বলা হয়, আর হচ্ছে ক্রোমিয়ামকে CH বলা হয়। বুঝো নাই? আবার বুঝাই বলি, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। দেখো এখানে অনেকগুলা মৌল আছে যাদের নাম সি দ্বারা স্টার্ট হওয়া। তো আমি সি দ্বারা কোনো নির্দিষ্ট মৌলকে বোঝাইতে পারতেছি না। আর আমার সংক্ষিপ্ত নাম এমনভাবে লিখতে হবে, নাম তো সংক্ষিপ্ত হবে, সাথে সাথে এই নামটার যাতে আমি অন্য কোনো মৌলকে না চিনি, শুধুমাত্র ওই মৌলকেই চিনি, সেটা আমার থাকতে হবে, মানে আমার শর্তটা ফুলফিল হইতে হবে। কার্বনকে আমি সি দ্বারা প্রকাশ করতে পারতেছি, ক্লোরিনকে, ক্যালসিয়ামকে সবাইকে সি দ্বারা প্রকাশ করতে পারতেছি। এখন সবাইকে যদি সি দ্বারা প্রকাশ করি, আমার একটা তো মৌল তো নির্দিষ্ট হইল না, তখন আমি আর এটা দ্বারা প্রকাশ করা না করা সমান হয়ে গেল। তখন যার কারণে আমি প্রথমটাকে তো একটা ওয়ার্ড দ্বারা প্রকাশ করি, কিন্তু দ্বিতীয় সবগুলোতে আমরা দুইটা ওয়ার্ড প্রকাশ করার চেষ্টা করি। CH দিলাম, CM, CO, CA, CH। এখন আবার ঝামেলায় পড়ে গেলাম বলতে দেখো এখানে CH মিলে গেল, CA মিলে গেল। সো এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা মানে দ্বিতীয় ওয়ার্ড না নিয়ে তৃতীয় ওয়ার্ডটা নেওয়া শুরু করছি। ঠিক আছে?
তখন এটার জন্য নিচে হচ্ছে Cl, মানে তৃতীয় নাম্বার ওয়ার্ড, প্রথম এবং তৃতীয় নাম্বার ওয়ার্ড, যেহেতু দ্বিতীয় নাম্বার ওয়ার্ডে মিলে গেল, প্রথম এবং তৃতীয় নাম্বার ওয়ার্ড হচ্ছে Cr, এটার ক্ষেত্রে Cr রাখিয়ে দিয়েছি, এটার ক্ষেত্রে Cd নিছি, Cd ক্যাডমিয়াম। ঠিক আছে, সো এই যে ছকটা তোমার একটু মনে রাখা লাগবে। আচ্ছা, সাথে সাথে তোমার কিছু কিছু ওয়ার্ড মনে রাখা লাগবে কি জানো, এখন যে ছকটা লিখে দিব, সে ছকটা হচ্ছে কি তোমার এখান থেকে MCQ 100% MCQ আসবে, লিখে রাখো। ঠিক আছে, আচ্ছা এই যে ছকটা হচ্ছে কি নাম যেগুলো নিছি আমরা সবগুলা ইংলিশ নাম থেকে নিছি। তাহলে আমি বললাম কি সংক্ষিপ্ত রূপ চাইলে কি থেকে আসতে পারে, ইংলিশ থেকে আসতে পারে, কিছু ল্যাটিন থেকে আসতে পারে। সো আমরা ল্যাটিন থেকে আসা শব্দগুলা বা ল্যাটিন থেকে আসা নামগুলো আমরা দেখব, যেটা তোমাদের বইয়ে আছে। যেমন আমরা যে সোডিয়াম বলি, সোডিয়ামের প্রকাশ রূপ হচ্ছে কি Na। এটা Na হইলো কেন, কারণ সোডিয়ামের সংক্ষিপ্ত যে ল্যাটিন ওয়ার্ড নাম কি নাট্রিয়াম। ঠিক আছে, আচ্ছা কপার যে আছে, কপারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি Cu। ঠিক আছে, এবং এটার কেন Cu হওয়ার কারণ কি, এটার ল্যাটিন নাম হচ্ছে কি কাপ্রাম। পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়ামকে কে দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা এটার নাম হচ্ছে ক্যালিয়াম। সিলভার হচ্ছে কি Ag, কারণ কি এটা হচ্ছে আর্জেন্টাম। ঠিক আছে, ল্যাটিন নাম। তারপর হচ্ছে কি যে টিন হচ্ছে কি Sn, এটার নাম হচ্ছে কি স্টানাম। তারপর হচ্ছে কি অ্যান্টিমনি হচ্ছে কি Sb, এটার নাম হচ্ছে কি স্টিবিয়াম। গোল্ড Au, অরাম lead, Pb প্লাম্বাম, যেটার নাম হচ্ছে কি প্লাম্বাম। সরি আমি কি লিখতেছি, এ দিয়ে কেন লিখতেছি, PLUM BUM, এই নামের বানানগুলো সব শিখে ফেলবা, কারণ তোমাদের চাইলে তোমাদের পরীক্ষায় হচ্ছে ক নাম্বারে এটাগুলো আসে, বুঝছো। সো হচ্ছে আমরা হচ্ছে বানানগুলো সহ শিখে ফেলবো। টাংস্টেনের W দিয়ে প্রকাশ করা হয় ওলফরাম। আয়রনকে বলা হয় Fe, কারণ এটা হচ্ছে কি ফেরাম। মার্কারি হচ্ছে কি যে Hg বলা হয়, কারণ এটা কি হাইড্রোজাইরাম। ঠিক আছে, সো এই যে ছক যেটা আছে, যে ছকটা লিখে দিছি ভাইয়া, এটা তোমার মুখস্থ করা তোমার জন্য ফরজ, কারণ এখান থেকে MCQ ভরি MCQ এখান থেকে আসবে, এখান থেকে MCQ বেশি বলবো, বলতে যাই হোক অহরহ হবে। যাই হোক এই ওয়ার্ডটা বেশি আসে, যে হাইড্রোজাইরামটা কেন জানি আমি দেখলাম বেশি আসতে দেখছি। দেখো এটা একটু তোমরা মুখস্থ করে নিবা। এরপর জাস্ট বেশি কিছু নাই, সংকেত মানে হচ্ছে কি জানো, সংকেত মানে হলো ওয়ান ওয়ার্ড। সংকেত মানে হচ্ছে কি জাস্ট যোগের শর্ট ফর্ম। আর প্রতীক হচ্ছে কি, প্রতীকটা বেসিক্যালি মোলের শর্ট ফর্ম আকারে কাজ করে, মোলের শর্ট ফর্ম, বুঝছো, মোলের শর্ট ফর্ম। প্রতীকটা কি তাহলে মোলের শর্ট ফর্ম, আর যে প্রতীকটা হচ্ছে যোগের শর্ট ফর্ম। যেমন আমি বললাম হচ্ছে কি যে তোমার পানি তো না, ধরো কার্বন ডাইঅক্সাইড, তুমি লিখবো কার্বন ডাইঅক্সাইড। তো এরকম কার্বন ডাইঅক্সাইড কতবার লিখবা, তো এটা সংক্ষিপ্ত ফর্ম করার জন্য আমি লিখছি কি কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো এই যে কার্বন ডাইঅক্সাইডের বদলে এই যে শর্ট ফর্মটা ইউজ করছি, কার্বন ডাইঅক্সাইডটাই হচ্ছে কি তোমার
এই যে তোমার শর্ট ফর্ম, ঠিক আছে, সরি সংকেত, কার্বন ডাইঅক্সাইডের সংকেত। তো এখানে তোমার কিছু সংকেত দেওয়া আছে তোমার বইয়ে, যেমন হচ্ছে কি যে নাইট্রোজেনের সংকেত। তুমি বলো যে ভাইয়া নাইট্রোজেন তো সংকেত না, আসলে যৌগের বলাতেই অণুর বলাটা বেস্ট, অণুর শর্ট ফর্ম বলাটাই বেস্ট, অণুর বলাটাই বেস্ট। যাই হোক, অণুর যৌগের বা অণুর, ঠিক আছে, অণুর শর্ট ফর্ম। তাহলে এই যে নাইট্রোজেনটা হচ্ছে একটা অণু, এটা হচ্ছে শর্ট ফর্মটা হচ্ছে কি তোমার সংকেত। কিন্তু যদি আমি বলি নাইট্রোজেন পরমাণুর কথা বলি, নাইট্রোজেন পরমাণুর কথা বলি, পরমাণু, সেই পরমাণুর শর্ট ফর্ম যদি বলি, শর্ট ফর্ম সেটা হবে কি এন, এবং এই এনটা হচ্ছে তোমার সংকেত, সরি প্রতীক, ঠিক আছে। তাহলে যৌগের বা অণুর শর্ট ফর্মকে তুমি কি দিবা, সংকেত ডাকবা। ওই যে পরমাণু বা মৌলের শর্ট ফর্মকে আমরা কি ডাকবো, প্রতীক ডাকবো, ঠিক আছে। শেষ। নাইট্রোজেন গেল, ক্লোরিন, অ্যামোনিয়া, এরকম যেগুলো আছে তোমাদের বইয়ে, অ্যামোনিয়া, NH3, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড, HCl, এরকম যা যা আছে সবগুলো তোমাদের বই একটা ছক আছে, সবগুলো ছক মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। সো আমার মনে হয় যে এতটুকু তোমাদের মানে ফার্স্টে জানা উচিত, এরপর বাকিগুলো আমরা ধীরে ধীরে পড়বো সবগুলা। এই যে লেকচার স্লাইডটা আমি তোমাদেরকে মানে পড়া চ্যাপ্টার শেষে তোমাদেরকে PDF আকারে দিয়ে দিব, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের অনেকগুলো আমি পড়াই ফেলছি, দেখো আমি যে তোমার বোর পরমাণু, রাদারফোর্ড পরমাণু মডেল পড়াই ফেলছি, ঠিক আছে। দেখা যাক, আমি হচ্ছে আর বেশি ক্লাস লাগবেও না, আমাদের ইলেকট্রোবিন্যাস পড়া লাগবে মোটামুটি, ইলেকট্রোবিন্যাস এবং তার ব্যতিক্রমগুলো আছে, এগুলো পড়ে ফেলা হয়ে যাবে। ইলেকট্রোবিন্যাসটা আমরা টাইম নিয়ে শিখবো, সমস্যা নেই, আমাদের টাইম লাগবে ইলেকট্রোবিন্যাসটা শিখতে গেলে, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।